আমার নাম মাজেদুল নয়ন। আমি থাকি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। আমি থাইল্যান্ডে প্রায় 4 বছর ধরে নিয়মিত এখানে বাস করছি আমার পরিবার সহ। এবং আহ, এবং থাইল্যান্ডে হয়তো আমার জীবনের বাকিটা সময় হয়তো এই দেশেই হয়তো কাটানো হবে। তো থাইল্যান্ডে আমার মানে নিজেকে শিফট করার যে বিষয়টা, সেটা এমন না যে হয়তো জীবিকার তাগিদে বা ভাগ্য ভাগ্যের জন্য ছুটে আসা, এরকম কোনো গল্প না। এটা আমি একটু ডিফারেন্ট। আমি বলবো যে আমার বিয়ে হয় 2000, আমার আমার যে স্ত্রী সে থাই নাগরিক, এবং 2022 সালে আমাদের 2021 সালে আমাদের বিয়ে হয়। 2022 সালে আমাদের সন্তানের জন্ম হয়। সো 2022 সালে আমার ছেলে যখন হয়, তখন আমি বাংলাদেশে শিফট করি। আমি তখন কক্সবাজারে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় আমি চাকরি করতাম। তো আমার পরিবারও, আমার যে থাই পরিবার, তারাও আমার সঙ্গে কক্সবাজারে থাকতো। কিন্তু সত্যি বলতে থাইল্যান্ডের, আমার স্ত্রী যেহেতু থাই নাগরিক, তার সে যে সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে বেড়ে উঠেছে, সেখানে থেকে যে থাইল্যান্ড বাংলাদেশে কক্সবাজারের মতো জায়গায়, তবে এটা সত্যি এর আগেও আমরা প্রথমে ঢাকাতেও ছিলাম, এবং শুধুমাত্র কক্সবাজার বলে আমার স্ত্রী এবং আমার সন্তান, বিশেষ করে আমার স্ত্রী রাজি হয়েছে সন্তান সহ বাংলাদেশে থাকার জন্য। কারণ ঢাকার এত ক্রাউডেড একটা বিষয় ছিল। তো প্রথম দিকে থাকতে যখন রাজি প্রথম দিকে ছিল যে ঠিক আছে থাকবো, কিন্তু একটা সময় এসেও ঢাকায় থাকতে চাইতো না, বলতো যে সত্যি ওর জন্য খুব কষ্ট হয়। তারপরে আমরা কক্সবাজারে যখন আমার চাকরি পরে যখন শিফট করি, তখন ও বলে যে ঠিক আছে। কিন্তু হয় কি, যখন আমার স্ত্রীর জন্য কক্সবাজারেও যখন ও থাকতো, ওর যে নিয়মিত মুভমেন্ট, হ্যাঁ, নিয়মিত যে স্বাভাবিক যে চলাচল, লাইফস্টাইল, সেটা আসলে সত্যি বলতে কক্সবাজারে বা বাংলাদেশের যে সোসাইটি ওইখানে মানে সম্ভব ছিল না। তো এটা একটা বিষয় তো, এই কারণে, এবং ওর খাবারেরও একটু ফুডের প্রবলেম হচ্ছিল। তারপরে আমি যখন চিন্তা করতে থাকি যে যেহেতু আমার ছেলে, ও থাই নাগরিক, যে আহ ও তো সামনে বড় হচ্ছে, ওকে স্কুলে দিতে হবে। ও কক্সবাজারে থাকার সময় ও হাঁটা শুরু করে, একটু একটু কথা বলা শুরু করে। তখন আমার মনে হয় যে ওর জন্য আসলে কোনটা বেটার, ঢাকা অর ব্যাংকক অর কক্সবাজার। তখন সত্যি বলতে আমার মনে হয়েছে যে ও তো ভালো জায়গা ডিজার্ভ করে, ভালো জায়গা ডিজার্ভ করবে। এবং এটা যদি আমি বলি যে মানে ভালো জায়গা, বিষয়টা অবশ্যই আপেক্ষিক, কিন্তু তারপর আমি বলি যে চারপাশে পরিবেশ, যাতায়াত ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, এই সব কিছুর দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, তখন আমার মনে হয়েছে যে আমি তাহলে ব্যাংককে শিফট করব, যেহেতু ওর জন্য এটা ভালো ভালো জায়গা হবে। তখন ওর বয়স যখন 1 বছর পার হলো বাংলাদেশে, তখন আমরা ব্যাংককে শিফট করি। এবং ব্যাংককে শিফট করার পরে আহ আমার মনে হয়েছে যে মানে পরিবেশের গত যে জায়গাটা আমি বললাম, বা যে পলিউশনের যে জায়গাটা বললাম, অবশ্যই ব্যাংককও যে অনেক বেশি আপনার, আমরা যদি দুবাইয়ের কথা চিন্তা করি বা সিঙ্গাপুরের কথা চিন্তা করি, এটা বলা যাবে না যে ব্যাংকক অনেক হেলদি সিটি, বাট কম্পেয়ার টু ঢাকা আমি বলবো যেটা অনেক অনেক ভালো হেলদি সিটি। সো বা হেলদি টোটাল এনভায়রনমেন্ট থাইল্যান্ডের আমি বলবো যে অনেকটা হেলদি। তো আমার বলবো যে শুধু এই কারণটাই ছিল প্রথমত শিফট করে থাইল্যান্ডে আসা। ওকে, তারপরে ফ্যামিলির সঙ্গে বা কানেক্টিভিটি। তো আমি বলি যে সত্যি বলতে বাংলাদেশকে মিস করি কিনা, বা বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক, সেটি আমি ভয়াবহ ধরনের আমি অনুভব করি। এবং আমি বিশ্বাস করি যে ধরেন আমি যে মানুষটা, সেটা শুধুমাত্র আপনার আহ শুধু একটা মানুষ না, মানুষ শুধুমাত্র এই যে আমার যে শরীর বা এই জিনিসটা না। একজন মানুষ বা শুধু আমার মনও না, আমার চারপাশের যে আমার পরিবার, আমার বন্ধু, আমার সমাজ, যেটার মধ্যে দিয়ে আমি বেড়ে উঠেছি, এই যে পুরো প্রক্রিয়াটা, এটাই কিন্তু হচ্ছে আমি। সো আমি ধরেন ওই জায়গা থেকে, ওই একটা লুপহোল থেকে এসে আমি আরেকটা লুপহোলে এসে আমি বাস করতেছি। সো ওই সারাউন্ডিংসটাকে অবশ্যই মিস করি। আম, আমার বলতে পারেন ঢাকা শহর অনেক নোংরা, অনেক হর্নের আওয়াজ, অনেক কিছু, হ্যাঁ। কিন্তু এরপরও, হ্যাঁ, নিজের তো এটাকে ইয়ে করা যায় না, এটাকে অস্বীকার করা যায় না। আর একটা হচ্ছে যে এই প্রশ্নটা আমাকে অনেকেই করে যে ভাই তোমার থাইল্যান্ডে থাকতেছো, তুমি কেমন লাগে? হুম। এই
এই প্রশ্নটা অনেকেই করে যে ভাই তুমি থাইল্যান্ডে যে আসো তোমার কেমন লাগতেছে, বা এই, এটা খুবই ধরেন যে আপনার একটা অনেকেই জানতে চায় যে থাইল্যান্ডে যখন এখানে আসে যে কেমন লাগে। তো আমি বলি যে আসলে অবশ্যই থাইল্যান্ডে আমি আগেও যে জায়গাগুলো বলেছি, ধরেন জায়গার লাইফ স্টাইল ভালো, এই জায়গার পাবলিক ট্রান্সপোর্টেশন ভালো আমাদের তুলনায়। এই জায়গার আপনার ফুডের কোয়ালিটি, মানে মানে যদি আমি হেলথের কথা ভাবি, ফুডের কোয়ালিটি অফকোর্স ভালো, কিন্তু সবকিছুর পরও কোনো কিছু আসলে আমার না। সো আমার মনে হয় যে যারা বিদেশে থাকে, যারা থাকে যতভাবেই থাকে, ধরেন যে আমার পরিবার এখন এখানে, আমার ছেলে, আমার স্ত্রী সবাই এই জায়গার মধ্যে, এখানে আমার থাকা, কিন্তু এরপর আমার মনে হয় যে সবকিছু পরেও, হ্যাঁ ওই এই শহরটা তো আমার না। হ্যাঁ, যেটা ধরেন যে আমি ঢাকায় যত হর্নের আওয়াজই হোক, যত আপনার সাউন্ড পলিউশন হোক, যত এয়ার পলিউশন হোক, আমি যখন নামি আমার মনে হয় যে এই শহরটা আমার, কিন্তু এই শহরটা আমার কখনো মনে হয় না যে এটা আমার শহর। আর একটা হচ্ছে যে থাইল্যান্ড আর আহ, আচ্ছা, তবে এখন সত্যি বলতে তথ্য প্রযুক্তির একটা জায়গা, একটা বড় বিষয় হচ্ছে যে ধরেন আমি বলি, আমার মনে হয় যারা বাইরে থাকে, আমরা আমরা আমাদের পরিবার এবং বন্ধু যারা রয়েছে আমাদের চারপাশে, আমাদের সাবেক সহকর্মী বলেন, যেভাবে বলেন, আমার মনে হয় যে যারা আমরা প্রবাসে থাকি তারা অনেক বেশি কানেক্টিং, হ্যাঁ অনেক বেশি কানেক্টেড। এটা হচ্ছে যে এখনকার সময় আমি বলবো যে অবশ্যই তথ্য প্রযুক্তি অনেক বড় একটা বিষয়। আগে তো ছিল হয়তো চিঠি পাঠানো বা আপনার টেলিফোন করা বা মোবাইলের, কিন্তু এখন অনেক ইজি টু আপনার দুটো ভিডিও, মানে একটা ভিডিও কল করলে দেখা গেছে যে আপনার অনেক সময় ধরে কথা বলা যাচ্ছে, আমার বাবা আমার সঙ্গে কথা বলা যাচ্ছে, এবং এইটা আমরা অনেক বেশি করি আমরা। এবং এটা খুবই খুবই আমার মনে হয় যে আহ, কিছু জায়গায় আমার মনে হচ্ছে যে আমি বাংলাদেশে থাকতেও যতটা কানেক্টেড ছিলাম, আমি যখন এই দেশে থাকি তখন আমার মনে হয়েছে যে আমি এর চাইতে অনেক বেশি কানেক্টেড এখন। একটা হচ্ছে যে কিভাবে আরো বেশি কানেক্টেড থাকা যায়, আমার মনে হয় যে আহ, বাংলাদেশের সঙ্গে, আহ, বাংলাদেশে যদি তথ্য প্রযুক্তির ডেভেলপমেন্ট আরো বেশি হয়, প্রবাসী যারা বাইরে রয়েছে তাদের জন্য যদি, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে, আমাদের সবারই পরিবার এখনো দেখা গিয়েছে যে বেশিরভাগ এখনো গ্রামে থাকে। সো ওইখানে আপনার কমিউনিকেশনের জায়গাটা যদি আরো বাড়ানো যায়, ব্যাংকিং সিস্টেম আরো মানে ইমপ্রুভ করা যায়, আমাদের যেই আমাদের আগের যে জেনারেশন রয়েছে, আমাদের বাবা মারা, তাদের জন্য আপনার তথ্য প্রযুক্তিটাকে আরো কত বেশি সহজতর করা যায়। আমার মনে হয় যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। বাংলাদেশের জন্য কিছু করার চিন্তা ভাবনা রয়েছে কিনা বা ফিল করি কিনা, অফকোর্স আমি বাংলাদেশের জন্য কিছু করার আমার চিন্তা রয়েছে, এবং কিছু জায়গা আমি ফিল করি। আমি যেটা বললাম যে সত্যি বলতে আমি বাংলাদেশ ছেড়ে আসা, যদি আপনি বলেন যে বড় কারণ, মানে একটা বড় কারণ ছিল আমার সন্তানের কথা ভাবা, এবং এই যে যে পলিউশনের যে বিষয়টা সেটা। তো আমার মনে হয় যে আমি নিজে যখন ঢাকায় ছিলাম তখন আমি ছোট পরিসরে চেষ্টা করেছি যে আপনার নো হর্ন যে আপনার অ্যাক্টিভিটি, যে মুভমেন্ট, এটার সঙ্গে আমি নিজে জড়িত ছিলাম। আমি নিজে ঢাকা শহরে আমি শেষ 4 বছরের মতো আমি কোনো হর্ন ছাড়া, জিরো হর্নে আমি আমি ট্রান্সপোর্ট ইউজ করেছি, মানে আমার গাড়ি আমি জিরো হর্নে আমি ইউজ করতাম। তো আমার ইচ্ছা আছে যে বাংলাদেশে যদি কখনো সুযোগ হয় আমার, এই যে সত্যি বলতে, এই যে আমার দেশ ছাড়ার কারণ কি আপনার, কারণ আমার শহরটা, আমার দেশটা আমি বলি যে এখনো আপনার নারী এবং শিশু বান্ধব হয়ে উঠতে পারে নাই, প্রবীণ বান্ধব হয়ে উঠতে পারে নাই। অবশ্যই বাংলাদেশে যদি এই ধরনের কোনো সুযোগ পাই, এবং আমার নিজেরও কিছু প্ল্যান রয়েছে, যদি শহরটাকে আপনার নারী বান্ধব, শিশু বান্ধব করা যায়, শিশুদের মানে আপনার শ্রবণের যে ক্ষমতা সেটা যেন ঠিক থাকে, শিশুদের ফুডটা যেন ঠিক থাকে, বিশেষ করে আমাদের রাস্তাগুলোতে যেন সহজে পার হওয়া যায়। নারী এবং শিশুর, একজন বাচ্চাকে কোলে নিয়ে তার মা যেভাবে বা রাস্তা পার হচ্ছে বা পার হয় ঢাকা শহরে, এটা সত্যি সত্যি খুবই বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ। আমি ছোট্ট একটু বলি, আমি এই দেশে আসার বা বাংলাদেশ ছাড়াও একটা বড় একটা ছোট্ট একটা উদাহরণ ছিল আমার সামনে। একদিন হঠাৎ করে এই জিনিসটা আমাকে স্পার্ক করে। আহ, আমার আমি যখন কক্সবাজারে ছিলাম, আমার এখন ঢাকা, আমি বলবো বাংলাদেশে অনেক জায়গার তুলনায়, অনেক শহরের তুলনায় কক্সবাজারের কিন্তু আপনার অবকাঠামো বা সড়কের অবকাঠামো আমি বলবো যে অনেকটা ক্লিন, এবং আপনার অনেকটা ডেভেলপ করেছে। আমি জানি না গত 3 বছর পরে এখন কি অবস্থা। তখন আমি দেখলাম যে আমার বন্ধু যারা পরিবার নিয়ে কক্সবাজারে থাকতো,
যে 6 বছরের বাচ্চা 5 বছরের বাচ্চা আছে তাদের, ওকে কোলে নিয়ে হাঁটতে হচ্ছে। একটা স্ট্রলার, পুরো কক্সবাজারে আপনি একটা স্ট্রলার চালানোর উপায় নেই, যে মধ্যে আপনার বাচ্চাটাকে রেখে আপনি মুভ করবেন। সো আমি বলি যে তখন আমার ওই দিন মনে হলো, আচ্ছা মানে এই শহরে বা এই দেশে একটা বাচ্চাকে নিয়ে কোলে করে ওর বাবা পুরাটা বিচ বা পুরাটা এই শহর ঘুরতে হচ্ছে, কয়েক কিলো হাঁটতে হচ্ছে। কিন্তু এই ব্যাংককে আমি যদি চাই যে আমি এখান থেকে আরো 6 কিলোমিটার দূরে হেঁটে যাব, আমি একটা স্ট্রলার ইউজ করে আমি জিনিসটা করতে পারবো। আমি যদি চাই যে বাসের মধ্যে স্ট্রলার নিয়ে উঠে যেতে, আমার পক্ষে সেটা সম্ভব। আমি যদি চাই যে মেট্রোতে উঠতে, সব জায়গাতেই সম্ভব। তো আমার মনে হয় যে আমার একটা ইচ্ছা রয়েছে যে বাংলাদেশটাকে বা বাংলাদেশের শহরগুলোকে, ঢাকাকে যদি নারী এবং শিশু বান্ধব করা যায়, অন্তত জানি না আমার মতো হয়তো সংখ্যাটা খুব কম যারা এই ধরনের কারণে শহর ছাড়ে, কিন্তু আমার মনে হয় যে সত্যি বলতে আপনার অনেক, একদম কমও হবে না যারা শুধুমাত্র এইটুক সুযোগের জন্য, একটু আপনার জীবন মান উন্নয়নের জন্য যারা আপনার দেশে থেকে যাবে। এবং আমার মনে হয় যে দেশে সত্যি বলতে মানে যদি শুধু নারী শিশু বান্ধব আপনার সমাজটাকে করা যায়, আমাদের সমাজটাকে আরেকটু আপনার যে কনজারভেটিভ যে জায়গা রয়েছে সেখান থেকে যদি আরেকটু বের হওয়া যায় এবং মুক্তভাবে যদি মানুষ চলতে পারে, আমার মনে হয় যে অনেক অনেক মানুষ তখন বাংলাদেশে আসলে থাকবে। হুম, এবং তারাও দেশের জন্য কিছু করতে পারবে। এবং আমার মনে হয় যে এটা হচ্ছে আমার বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছা, যে শহরটাকে এবং দেশটাকে নারী এবং শিশু এবং প্রবীণ বান্ধব করে এই জায়গার অবকাঠামোগত, যদি না পারে অন্তত সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে, মানুষের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন জন্য কোনো ধরনের কাজে যদি নিজেকে জড়াতে পারি, আমার পূর্বে আমি যেরকম কাজ করতাম, আশা করি অবশ্যই সেভাবে কন্ট্রিবিউট করব। সামাজিক মূল্যবোধের পরিবর্তনের ক্ষেত্রে কিছু জায়গায় আমি এখানে থেকেও চেষ্টা করছি। এবং ব্যাংককে, আবার বলি, ব্যাংককে থাকার একটা বড় কারণও আমার জন্য ছিল যে ব্যাংকক বাংলাদেশ থেকে অনেক দূরে না, সো কানেক্টিং থাকা যায়, চাইলে আপনার 2.5 ঘন্টার মধ্যে ঢাকায় চলে যাওয়া যায়। তো আমার মনে হয়েছে যে আমি দেশ থেকে অনেক দূরে নেই, হ্যাঁ, মানে চাইলেই চলে যাওয়া যায়, এরকম একটা বিষয় আছে। এবং আমার মনে হয় যে আমার এইখানে যেহেতু ব্যাংককে মোটামুটি একটা বড় সংখ্যক বাংলাদেশি আসে, আমার পরিচিতরা আসে, তাদের সঙ্গে গল্প করি, এবং আমার মনে হয় যে আমরা এখানে যারা আসে তারা যখন এই জায়গার কালচারটা দেখে বা অন্য যখন বাইরে যায় যে কালচার গুলো দেখে, আমার মনে হয় যে এই কালচারের মধ্যে মানুষ যত বেশি ভ্রমণ করবে তার মধ্যে এই ধরনের আপনার মূল্যবোধ তৈরি হবে, তাদের মধ্যে এই ধরনের পরিবর্তন আসবে, যেটা দেশেও তার একটা প্রভাব পড়বে। আমি ব্যাংককে বর্তমানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি বেশ কিছু বিষয়ে, বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে এবং বাইরের কিছু গণমাধ্যমের সঙ্গেও আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি। এবং এই হচ্ছে আমার পরিচিতি।